তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ককে ভালোভাবে নিচ্ছে না ভারত। ভারত সব সময়ের জন্য চেষ্টা করছে তাদের দেশের সামরিক সমরাস্ত্র বাংলাদেশের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য। আর এ কারণে তারা বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশ সামরিক বাহিনীকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র উপহার হিসেবে প্রদান করেছে। বন্ধুরা, তার মধ্যে রয়েছে মর্টার শেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিমুলেটর। ভারত চেষ্টা করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যুদ্ধ বিমানও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাতে। কিন্তু বাংলাদেশ এই সকল সমরাস্ত্রের জন্য তুরস্কের উপর নির্ভর করছে এবং ভবিষ্যতে তুরস্কের সাথে যৌথ কনসোর্টিয়ামের মাধ্যমে নিজ দেশে উৎপাদন করতে পারে। বন্ধুরা, তুরস্কের কাছ থেকে যদি আমরা এই সকল সমরাস্ত্র ক্রয় করি তাহলে আমাদের প্রধান লাভ হবে এগুলো তুরস্ক বাংলাদেশে ফ্যাসিলিটিস নির্মাণের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করে বাংলাদেশকে সাহায্য করতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ এই সকল সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করবে। বন্ধুরা, ভারতের একটি অ্যাটাক হেলিকপ্টার আছে। সেই লাইট কম্প্যাক্ট অ্যাটাক হেলিকপ্টারও বাংলাদেশকে অফার করা হয়েছিল তাদের অ্যাটাক হেলিকপ্টার হিসেবে নির্বাচন করার জন্য। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সরকার অ্যাটাক হেলিকপ্টারের ব্যাপারে মন স্থির করে ফেলেছে। বাংলাদেশে দুই ধরনের হেলিকপ্টারের মধ্যে যে কোনো একটি আসতে পারে। সেটি হচ্ছে আমেরিকার তৈরি অ্যাপাচি 64D এবং তুরস্কের তৈরি 129 অ্যাটাক হেলিকপ্টার। এই দুইটির মধ্যে যেটি আসুক না কেন সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত জুৎসই হবে। মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে যদি কোনো দিন খারাপ পরিস্থিতির উদ্ভব হয় তাহলে এই সকল অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মায়ানমারের এগেনস্টে বাংলাদেশকে এগিয়ে রাখার জন্য। তাছাড়া তুরস্ক এবং পাকিস্তান দুইটি দেশের সাথেই সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না ভারতের কথা হলো যে সকল দেশের সাথে তাদের সম্পর্ক তেমন একটা ভালো থাকবে না, বাংলাদেশও তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। বন্ধুরা, বাংলাদেশ তাদের বাপের কেনা বাড়ি নয়। এভাবে যদি তারা চিন্তা করে তাহলে তাদের বাঁশ খেতে হবে প্রতিনিয়ত। তারা প্রতিনিয়ত বাংলাদেশ সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে ভারত। একদিকে তিস্তা পানি বন্টন চুক্তির মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, অন্যদিকে প্রতিনিয়ত সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন পণ্য যেগুলো ভারতের বাজারে খুব ভালোভাবে বিক্রি হচ্ছে সেগুলোর এগেনস্টে ডাম্পিং অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাকে নষ্ট করে দেওয়া হচ্ছে ভারতের বাজারে। বন্ধুরা, এটি সুকৌশলে ভারতের বাজার থেকে বাংলাদেশি পণ্যগুলোকে বের করে দেওয়া। তাছাড়া এই মুহূর্তে ভারতের সাথে বাণিজ্য ঘাটতির পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে চলছে। এটিকে দূর করার জন্য বাংলাদেশ বিভিন্ন সময় আলোচনার প্রস্তাব দিলেও ভারত সেটিতে সাড়া দেয়নি। বন্ধুরা, ভারত বিভিন্নভাবে বাংলাদেশের বন্দরগুলোকে ব্যবহার করার জন্য বাংলাদেশের কাছে ভারত প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ সে প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ যখন ভারতের কাছে কোনো কিছু আবদার করে তাদের জাতীয় স্বার্থের ব্যাপারে সেটিতে ভারতের কোনো আবেগ থাকে না। তারা কিভাবে সেটিকে বাধা দেবে সর্বশেষ পর্যন্ত সেই চেষ্টা করে। বন্ধুরা, বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বিভিন্ন ধরনের কামান সংগ্রহ করতে পারে, কারণ তুরস্কের নিজেদের তৈরি স্টেট অফ দি আর্ট কামানগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলো ন্যাটো গ্রেডের। বন্ধুরা, ভারত এই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে। ভারত জানে যে বাংলাদেশ ভবিষ্যতে তাদের 155 মিলিমিটারের যে কামানগুলো রয়েছে সেগুলো কিনতে পারে। এছাড়া বাংলাদেশ তুরস্কের নিকট থেকে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলও সংগ্রহ করতে পারে। এটি ভারতের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ভারত চায় না বাংলাদেশ কোনো কৌশলগত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কৌশলগত সমরাস্ত্রের মালিক হোক। বাংলাদেশ চায় সে ভারতের লেজ ধরে থাকুক। এছাড়া তুরস্কের নিকট থেকে বাংলাদেশ বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয়ের জন্য মন স্থির করেছে। সেখানে যুদ্ধবিমান থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন ধরনের আর্টিলারি সিস্টেমও ভবিষ্যতে থাকতে পারে। বন্ধুরা, বাংলাদেশ যেহেতু তুরস্কের উপর সমরাস্ত্রের জন্য নির্ভরশীল হয়ে উঠছে সেটি ভারতের জন্য কাটা বা বেদনাদায়ক। কারণ ভবিষ্যতে ভারত বাংলাদেশকে তাদের সমরাস্ত্র ক্রেতা হিসেবে একটি পটেনশিয়াল মার্কেট হিসেবে বিবেচনা করে থাকে। কিন্তু বাংলাদেশ সামনে 10 থেকে 20 বছরের মধ্যে ভারতকে এমন কোনো বাজার হিসেবে বিবেচনা করে না। তাহলে ভারতের সেই পরিকল্পনা কি বাস্তবায়িত হবে? বন্ধুরা, ভারত বাংলাদেশে তাদের সমরাস্ত্র বিক্রির জন্য যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের সমরাস্ত্র বাজারটিকে সংকুচিত করে দেওয়া। তাহলে বাংলাদেশ বাধ্য হয়ে ভারতের নিকট থেকে সমরাস্ত্র ক্রয় করবে। একটি উদাহরণ দিলে আপনারা এটি স্পষ্ট বুঝতে পারবেন। সেটি হলো বাংলাদেশ চেষ্টা করেছিল রাশিয়ার নিকট থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করতে, কিন্তু ভারত রাশিয়ায় লবিং চালিয়ে বাংলাদেশের সেই সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারটিকে কঠিন করে তুলছে ক্রমান্বয়ে। তাই বাংলাদেশ রাশিয়ার বাজারটিকে বর্তমানে তেমন গুরুত্ব দিচ্ছে না। বর্তমানে বাংলাদেশ ইউরোপ এবং আমেরিকার দিকে ঝুঁকছে। ইউরোপ তো আছেই, ইউরোপের ভিতরে তারা তুরস্ককে বিশেষ এজেন্ডা হিসেবে নিয়েছে। বন্ধুরা, বাংলাদেশ তুরস্কের প্রতি গুরুত্ব দিয়েছে এই জন্য যে অন্য কোনো দেশ তুরস্কের নিকটে বাংলাদেশের সমরাস্ত্র বিক্রির ব্যাপারে বাধা সৃষ্টি করতে পারবে না এবং ভারতের কথা তো তারা মূল্যই দেবে না।
বাংলাদেশ যদি স্মুথলি কোনো দেশের কাছ থেকে সমরাস্ত্র পেতে পারে সেটি হচ্ছে একমাত্র তুরস্ক। এছাড়া বাংলাদেশের এই মুহূর্তে যেখানে সে সমরাস্ত্র ক্রয় করতে যাবে ভারত সেখানে হাত বসাতে সক্ষম, কারণ ভারত বিভিন্ন জায়গা থেকে যে সমরাস্ত্র ক্রয় করে তাদের সেই সমরাস্ত্র ক্রয়ের প্রধান শর্তই থাকে বাংলাদেশ যেন কোনোভাবেই এই সমরাস্ত্র ক্রয় করতে না পারে। এই কারণে বাংলাদেশ T-90 ট্যাঙ্ক রাশিয়ার নিকট থেকে ক্রয় করতে পারেনি। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন বা অনেকেই এই ব্যাপারটি জানেন না, বাংলাদেশ উদ্যোগ নিয়েছিল রাশিয়ার নিকট থেকে T-90 ট্যাঙ্ক ক্রয় করার জন্য। যেহেতু ভারত এই ট্যাঙ্ক রাশিয়ার নিকট থেকে প্রযুক্তি নিয়ে বানিয়েছে এবং নিজেদের দেশে উৎপাদন করছে, তারা ভাবলো বাংলাদেশ যদি রাশিয়ার নিকট থেকে এই T-90 ট্যাঙ্ক ক্রয় করতে সক্ষম হয় তাহলে এই ট্যাঙ্কের যে গোপনীয় বিষয়গুলো রয়েছে তা বাংলাদেশের হাতে চলে যাবে এবং ভবিষ্যতে যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয় তাহলে এটি ভারতের জন্য বড় রকমের সংকট তৈরি হতে পারে। আর এরপরেই বাংলাদেশ রাশিয়ার সাথে এই T-90 ট্যাঙ্ক ক্রয়ের যে সমঝোতা হয়েছিল সেটি বাতিল করে। বন্ধুরা, প্রকৃতপক্ষে বাংলাদেশ নয়, রাশিয়া এটি বাতিল করতে বাধ্য হয় ভারতের চাপে। সুতরাং বুঝতেই পারছেন তারা কিভাবে বাংলাদেশের উপর শকুনের দৃষ্টি দিয়ে রাখে। সর্বশেষ বাংলাদেশ চীনের নিকট থেকে 1 রেজিমেন্ট VT-5 লাইটওয়েট ট্যাঙ্ক সংগ্রহ করেছে। ভবিষ্যতে বাংলাদেশ এরকম 3 রেজিমেন্ট ট্যাঙ্ক সংগ্রহ করবে। পাকিস্তান বর্তমানে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তাদের চেষ্টাটি মোটামুটি অ্যাগ্রেসিভ। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করলে তাদের লাভ আছে। বন্ধুরা, বাংলাদেশও তাদের সেই ডাকে সাড়া দিচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তান একে অপরের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সেটি ভারতের জন্য বড় রকমের একটি ব্যাঘাত হয়ে এসেছে। তারা সবসময় চেয়েছে বাংলাদেশ থেকে পাকিস্তান যেন দূরে থাকে। বন্ধুরা, আন্তর্জাতিক বিশ্বে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কখনোই অন্য আরেকটি দেশ ঠিক করে দিতে পারে না। পাকিস্তান বাংলাদেশকে তাদের যুদ্ধবিমান ক্রয়ের অফার দিয়েছিল, বাংলাদেশ যুক্তিসঙ্গত কারণে সেটি ফিরিয়ে দিয়েছিল। বন্ধুরা, তার সাথে কৌশলগত সম্পর্কের কোনো মিল নেই। এটি বাংলাদেশের নিজস্ব সামরিক স্বার্থ। তারা যেখান থেকে ভালোটা পাবে সেখান থেকে ক্রয় করবে। এর মানে এই নয় যে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠিয়েছিল। বন্ধুরা, এই আম পাঠানোর পরে ভারতের সাউথ ব্লক নড়ে চড়ে বসে। তারা ভাবে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানকে কিনে ফেলেছে বা পাকিস্তান হয়তো বাংলাদেশের সাথে সম্পর্কের সর্বোচ্চ শিখরে আহরণ করেছে। যদিও এটি ছিল দুইটি দেশের মধ্যে প্রাথমিক কৌশল বিনিময় মাত্র এবং সৌজন্যতা। বন্ধুরা, এর পিছনে বাংলাদেশের আরেকটি টার্গেট ছিল। বাংলাদেশের আম বিশ্বের মধ্যে সুস্বাদু যে আম রয়েছে তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ চেষ্টা করছে তার এই আমের বাজার বিশ্বে প্রসারিত করতে। আর এ কারণেই বাংলাদেশ শুধু পাকিস্তান নয়, ভারত থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা এবং সাউথ আমেরিকার বিভিন্ন দেশে আম পাঠিয়েছে। রাশিয়ায় পাঠানো হয়েছিল এই আম। বন্ধুরা, এই বছর বাংলাদেশ রাশিয়ায় কিছু আম রপ্তানি করেছে। তার ফলাফল আমরা চোখের সামনেই দেখতে পেলাম। ভবিষ্যতে বাংলাদেশ আম রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানে উঠে আসবে এটি আমরা আশা করি। বর্তমানে পাকিস্তান এবং তুরস্কের মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালো। বন্ধুরা, তুরস্কের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক খারাপ হলে একটি অস্থায়ী জোট গড়ে ওঠে। সেই জোটটি গড়ে ওঠে পাকিস্তান, তুরস্ক, ইরান এবং রাশিয়াকে নিয়ে। বন্ধুরা, এর এগেনস্টে যে জোটটি ছিল তার নেতৃত্ব ছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এর সাথে ছিল মিশর এবং ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। কিন্তু শেষ পর্যন্ত ইরান, তুরস্ক, পাকিস্তান এবং রাশিয়ার যে জোটটি ছিল সেটি টিকে থাকতে সক্ষম হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ মিশর এবং ইসরায়েলের যে জোটটি ছিল সেই জোটটি বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভেঙে যায়। বর্তমানে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বড় ধরনের শত্রুতা দেখা দিয়েছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দিবে সেটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট। এছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক। বন্ধুরা, ভারত ছিল সেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল জোটের অন্যতম কাণ্ডারি। কিন্তু ভারত বর্তমানে বড় ধরনের চাপের মুখে পড়েছে আফগানিস্তানের মাটিতে তালিবান ক্ষমতায় আসার কারণে। এখন পাকিস্তান, আফগানিস্তান এবং চীন নিয়ে একটি ট্রয়ি অবস্থান তৈরি হবে যেটি সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে। ভারত বর্তমানে কাশ্মীর নিয়ে বড় ধরনের টেনশনে রয়েছে, কখন কাশ্মীর হাতছাড়া হয়ে যায়। এছাড়া বাংলাদেশ যদি সামরিকভাবে এই প্রান্তে শক্তিশালী হয়ে ওঠে তাহলে ডাবল চাপে ভারত চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। তাই যে কোনোভাবে বাংলাদেশের সমরাস্ত্র ক্রয় করা ঠেকাতে হবে, এটি ভারতের বর্তমান এজেন্ডা। আর বাংলাদেশের সমরাস্ত্রের মূল উৎস হতে যাচ্ছে তুরস্ক। বন্ধুরা, এটিকে ঠেকানোর জন্য ভারত দুইটি পন্থা অবলম্বন করবে। বিভিন্নভাবে তারা মায়ানমারকে দিয়ে বাংলাদেশের উপরে সামরিক চাপ প্রয়োগের চেষ্টা করবে। অন্যদিকে তারা বাংলাদেশে কূটনৈতিক লবিকে সক্রিয় করে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যেন বাংলাদেশ তুরস্কের নিকট থেকে সমরাস্ত্র ক্রয় বন্ধ করে দেয় বা কমিয়ে আনে। এর পরিবর্তে ভারতকে সমরাস্ত্রের উৎস হিসেবে বিবেচনা করে। এর বাইরে তুরস্কের সাথে যে কূটনৈতিক সম্পর্ক উদ্যমুখী হচ্ছে সেটিও তাদের দৃষ্টিকটু লাগছে।
বন্ধুরা, তুরস্ক ভ্রাতৃপ্রতিম বন্ধনে আবদ্ধ হতে পারে বাংলাদেশের সাথে, আর এটি ঘোষণা দিয়েছে রিসেপ তাইপ এরদোগান। তাই বাংলাদেশের উচিত হবে ভারতের এই সকল চুট্টামিকে বাদ দিয়ে তার লক্ষ্যে অবিচল থাকা। বন্ধুরা, বর্তমানে আপনি যতই বলেন না কেন, সামরিক সমরাস্ত্রের সোর্স দিয়ে বাংলাদেশ বেকায়দায় রয়েছে। আপনি চিন্তা করুন, যদি কোনোভাবে এই মুহূর্তে তুরস্কের নিকট থেকে সমরাস্ত্র ক্রয় বাংলাদেশ বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অপশন কিন্তু রাশিয়া এবং চীন। আর রাশিয়া তো বাংলাদেশের সাথে বিট্রেট করেছেই, আর চীন বর্তমানে মায়ানমারকে সমর্থন দিয়ে এমন একটি পজিশনে এসেছে, সেটিও সুবিধাজনক বাজার নয়। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা থেকে সমরাস্ত্র ক্রয় অত্যন্ত কঠিন। সেখান থেকে সমরাস্ত্র ক্রয়ে বিভিন্ন ধরনের শর্ত থাকে। সেই শর্তের বেড়াজালে আটকে থেকে বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করতে পারবে এটা মনে হয় না, বা ক্রয় করতে পারলেও খুব সময়ের ব্যাপার। এই কারণে বাংলাদেশ সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বাধ্য হয়ে ভারতের মুখাপেক্ষী হবে। এটি ভারতের বড় ধরনের পরিকল্পনা। এই পরিকল্পনার দুটি উদ্দেশ্য রয়েছে ভারতের। একটি হচ্ছে, ভারত যদি বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের সোর্সটিকে অফ করে দিতে পারে, তাহলে বাধ্য হয়ে তারা ভারতের নিকট থেকে সমরাস্ত্র ক্রয় করবে। অন্যটি হচ্ছে, কৌশলগত কোয়ালিটি সম্পন্ন সমরাস্ত্র বাংলাদেশ ইচ্ছা করলেই ক্রয় করতে পারবে না, অর্থাৎ সামরিকভাবে বাংলাদেশ চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যাবে। আমি পূর্বেই একটি বিষয় আপনাদের স্পষ্ট করেছিলাম, ভারতের উৎপাদিত সমরাস্ত্র আর উগান্ডার অর্থনীতি একই ধরনের। বন্ধুরা, ভারত যে সকল সমরাস্ত্র উৎপাদন করে তাতে কোনো না কোনো ত্রুটি পরিলক্ষিত হবেই। আপনি যতই এটি ভালো বলেন না কেন, এর বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল উৎপাদন সোর্স থাকে। কোনো একটি উৎপাদন সোর্স যদি ফল্ট করে, তাহলে এর উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এর স্পেয়ার পার্টস থেকে শুরু করে পরবর্তীতে লজিস্টিক সাপোর্টের ব্যাপারে আপনার বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরতে হবে। সুতরাং বাংলাদেশের উচিত হবে তুরস্ককে বন্ধু হিসেবে গ্রহণ করে সমরাস্ত্র উৎসের সোর্স হিসেবে তুরস্ককে ব্যবহার করা। বাংলাদেশের নিজের স্বার্থেই তুরস্কের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এ ব্যাপারে কোনো দেশের কথাই মাথায় নেওয়া যাবে না। তাদেরকে কিক মেরে বঙ্গোপসাগরের ওপারে ফেলে দিতে হবে। এইটা যদি আমরা করতে পারি, তাহলে বান্দর বাহিনী আর ধুতি বাহিনী একসাথে মোকাবেলা করতে পারবো আমরা ভবিষ্যতে। কারণ সামরিক বা পদাতিক যুদ্ধে তারা কখনোই বাংলাদেশের সাথে এই পর্যন্ত একটিতেও পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, না লাগলে দিবেন না। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে রয়েছেন, বাংলাদেশের সামরিক কেনাকাটার প্রতিনিয়ত সংবাদ, বিশ্বের মুসলিম দেশগুলোর সামরিক শক্তি থেকে শুরু করে অন্যান্য দেশগুলোর সামরিক বিশ্লেষণ যদি আপনি নিয়মিত পেতে চান, এখনই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন ধরনের ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, সবার আগে আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।